যখনই দেখবেন আপনি কয়েকটি রাজনৈতিক দলের একটা এজেন্ডা আছে, কোনো না কোনো জায়গায় ঐক্যমত্য কমিশন যখন একমত হতে যায়, হঠাৎ করে তারা নতুন একটা ইস্যু তোলে। এটা দেখেন গত এক বছরে আপনি যদি ক্রোনোলজিক্যালি এই জিনিসটাকে অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন প্রতিটা মুহূর্তেই তাই হচ্ছে, যে আপনি দেখছেন যে ঐক্যমত্যের দোরগোড়ায় চলে যাচ্ছে, নতুন একটা ইস্যু চলে আসলো। তো এরকম চলতেই থাকে। আবার দেখেন ঐক্যমত্য কমিশনে তারা বসেন, আপনি দেখেছেন যে কত হাজার কোটি টাকা, আমি জানিও না কত কোটি টাকার খাওয়া দাওয়া হয়েছে, সেটা করছেন, কিন্তু বের হয়ে যায় আবার 84 কোটি টাকার কথা বলে। কেন ইম্যাজিন 84 কোটি টাকার খাওয়া দাওয়া, এরকম একটা গরিব দেশে, যে দেশে কত মানুষ না খেয়ে পড়ে থাকে, তাই না? তো সেই খাওয়া দাওয়া করে এসেই বাইরে বের হয়ে আবার বলছেন 5 দফার দাবি, এখন বলছেন 11 তারিখ ঢাকা শহর বন্ধ করে দেওয়া হবে। আপনি কি তাহলে এই রাজনৈতিক সংস্কৃতির আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম কোনোদিন রাস্তা ব্লক হবে না, আমি চেয়েছিলাম যে কেউ রাস্তা বন্ধ করে আন্দোলন করবে না, তাই না? তাহলে এই যে সংস্কৃতিগুলো আবারও ফেরত আসছে, ঢাকা শহর বন্ধ করে দেওয়া হবে, এই যে হুমকিগুলো দেওয়া হয়, আপনি মনে করেন যে এটা কি সংস্কারের কোনো লক্ষণ? আপনি সংস্কারকে মুখে মুখে বলছেন আপনি সংস্কার চান, কিন্তু আপনার ভেতরে, আপনার রাজনৈতিক কার্যকলাপে, আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি সংস্কার দেখাচ্ছেন না। আপনি পুরোনো জায়গায় চলে যাচ্ছেন, আপনি আঙুল বাঁকা করে ঘি তুলছেন, তাই না? আপনি এগুলো সব করছেন, কিন্তু আপনি মুখে বলছেন সংস্কারের কথা। তো আমি তো মনে করি যে যেসব দলগুলো তাদের সিট নিয়ে একটা এমন একটা জায়গা আছে যে তারা কনফিডেন্ট না কতগুলো সিট তারা পাবেন, মানে ইতিহাস যদি ঘেটে দেখেন, বা আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাতারাতি কোনো ম্যাসিভ পরিবর্তন হবে ভোটের ক্ষেত্রে? হ্যাঁ, আওয়ামী লীগ নাই, সেই জায়গাটার একটা পরিবর্তন আমরা দেখব, কিন্তু আর যে দলগুলো আছে বাংলাদেশের, তাদের ভোটের কি খুব বেশি পরিবর্তন হবে? যে দলগুলো জানেন যে তাদের হয়তো হাইয়েস্ট পেয়েছিলেন 19টা, বেশি হলে 30টা হতে পারে, তারাই এখন এই ধরনের গল্পগুলো দিচ্ছে। কেন দিচ্ছে সেটার পেছনে একটা কারণ আছে, কারণ গত এক বছরে এই দলগুলো, ছোট ছোট দলগুলো, জামাত ইসলামী বলেন, এরা যে সুযোগ সুবিধা পেয়েছে, ধরেন 84 কোটি টাকা খাওয়া দাওয়া করেছে, তাই না? বড় বড় অফিসে যাচ্ছে। আপনারা জানেন যে এই কথাগুলো হয়, প্রশাসনের ভেতরে আরেকটা প্রশাসন আছে, তাই না? অনেক কিছু দখল হয়ে গেছে। তো সেই যে সুবিধাগুলো তারা পাচ্ছে, এই যে রাজনীতির ময়দানে তাদেরকে সবাই অন্য একটি চোখে দেখছে, তারা সমাবেশ করতে পারছে, অনেক বড় কিছু হচ্ছে, নিউজের হেডলাইন হয়ে তারা আসছেন, এটাই তো তারা এই মুহূর্তে এনজয় করছে। তো তাদের জন্য ইলেকশন হয়ে যাওয়াটা একটা ক্ষতির বিষয়, কারণ ইলেকশন হয়ে গেলে মাইনরিটি তো মাইনরিটির দিকেই যাবে, তাই না? আর মেজরিটি তো মানে তাদের কাজগুলো করবে। তো এই কারণেই আমার মনে হয় যে যারাই তাদের পরবর্তীতে ক্ষমতা যাওয়ার বিষয়টাকে নিয়ে এক ধরনের মানে ডিলেমার মধ্যে আছেন, তারা জানেন যে যে জরিপগুলোর কথা বলা হয় সেগুলো মাঠের রাজনীতিতে আসলে সেগুলো ভুল, তারাই এখন চায় নতুন নতুন ইস্যু বের করে একটা এমন কিছু করার যাতে নির্বাচনটা ডিলে হয়। ইলেকশন হলে ক্ষতি হয়ে যাবে তাদের, কেন ক্ষতি হবে? ওই যে বললাম যে আপনি এখন পার্টিকুলারলি কয়েকটি দলকে যেভাবে লাইমলাইটে দেখেন, আপনি টেলিভিশনের টকশোগুলোতেই দেখেন, হ্যাঁ, কারা মাতিয়ে রেখেছে টকশোগুলো, যারা কোনোদিন ভাবতেই পারে নাই যে একটা টকশোতে আসবে, বা যারা কোনোদিন ভাবতেই পারে নাই, মানে এখন এটা বললে হয়তো এনসিপি যারা আছে তারা বলবে যে আমরা তো এই রাজনীতিটাই চেয়েছি, যে সবাই আসবে, কৃষক আসবে, শ্রমিক আসবে, সবাই আমরা এক কাতারে দাঁড়াবো, কিন্তু বাস্তবতা কি তাই? আমরা কি সবাই এক কাতারে দাঁড়াই তো না, তাই না? তো সেই জায়গা থেকে যখন আপনি ক্ষমতাকে এনজয় করবেন, মানে ধরেন নিষ্পেষিত তো ছিল এই দলগুলো, তাই না? পার্টিকুলারলি যদি আপনি ইসলামিক দলগুলোকে বলেন, গত 17 বছর অনেক নিষ্পেষণের মধ্যে দিয়ে গেছে, যদিও তারা তাদের বর্ণ চেঞ্জ করে অন্য দলের মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল, তারা ক্ষমতার মধ্যে ছিল কিন্তু অন্য নাম দিয়েছিল, কিন্তু তারপর আপনি দেখবেন যে এখন তারা ওপেনলি যে ক্ষমতার চর্চাটি করছে, তো এটা তো তাদের আসলে ইলেকশন হলে তাদের ক্ষতি হয়ে যাবে। তারা তো মানে আপনিও খুব ভালো করে জানেন যে যদি বাংলাদেশে এখন এই মুহূর্তে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, তাই না? তো সেই জায়গা থেকে মাইনরিটি যেহেতু আবার মাইনরিটি হওয়ার এক ধরনের শঙ্কার মধ্যে আছে, এবং পাওয়ারকে সবসময় সবাই এনজয় করে, তো সেই জায়গা থেকে ইলেকশন হলে একটু ক্ষতি হবে না। যখন চালবাজির কথা হচ্ছে, মতলববাজি বা সরকারকে চাপে রাখার কথা হচ্ছে, আসলে ফায়দা আসলে কারা পাবে? না, ফায়দা লুটবে কারা? এই নির্বাচনের ফায়দা কথা যদি বলি, কেন বলছি কথাটা, যে চাপে রাখার যে কৌশলটা, সেখানে ফায়দাটা কি তারা পাবে, মানে কোন দলটা পাবে? পার্টিকুলারলি কোনো দলের নাম না বলি, কিন্তু ফায়দা কে পাবে একজন সাংবাদিক হিসেবে আপনি আমার থেকে খুব ভালো জানেন, তাই না? ফায়দা হিসেবে যাদের ফায়দা মানে ফায়দা শব্দটা একটা নেগেটিভ শব্দ, তাই না? ফায়দা কিন্তু বাংলাদেশের কৃষক সমাজ পায় না, রিক্সাওয়ালারা পায় না, হ্যাঁ, তৃণমূল পায় না, ফায়দা পায় পার্টিকুলারলি একটা গ্রুপ। এবং আপনিও খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে মানে সরাসরি বলি যে কথাটি প্রথমেই বলছিলাম, যে দলগুলো এখন পাওয়ারকে সর্বোচ্চ জায়গায় এনজয় করছে, যারা কোনোদিন ভাবতেই পারে নাই যে 84 কোটি টাকার খাওয়া যায়, একটা মানে এত ঝকঝকে জায়গায় যাওয়া যায়, তারাই পাওয়ারটাকে এনজয় করছে। তো ফায়দার জন্য তো তারাই বসে আছে, তাই না? ফায়দা তারাই পাবে। আর যারা ফায়দা পেতে পেতে অভ্যস্ত, যে বড় দলগুলো, তারা আসলে ফায়দা নিয়ে খুব বেশি ভাবছে না, তারা এখন এই মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছে।